আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে ফুকেট যাওয়ার অভিজ্ঞতা, আর সাথে বলেছিলাম থাইল্যান্ডে ভিসার খুঁটিনাটি ও কম খরচে ফ্লাইটের টিকিট কিভাবে কাটবেন তার বৃত্তান্ত। আজকের ভিডিওতে দেখাবো ফুকেটে আমরা প্রথম দিন কিভাবে কাটালাম, আর সাথে থাকবে ফুকেটের খুবই জনপ্রিয় বাংলা রোডের নাইট লাইফ। তাই আপনাদের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি দেখার পরে আপনাদের প্রশ্নগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে চলুন এই পর্বটি শুরু করা যাক। সবাই প্রচণ্ড টায়ার, কাল রাত্রি 8টা থেকে আমরা ডিউটি দিচ্ছি, 14 ঘন্টা হয়ে গেছে, তো ঘুম তো পাবে স্বাভাবিক, কিন্তু এত দূরে এসে ঘুমানোটা কাজ না। এখন আমরা ঘুরবো, তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস কেনার আছে, সেটা কিনতে যাব। আগে ফার্স্টে আমরা যাব হোটেল, এখান থেকে দেখি কি পাওয়া যায়। হোটেল গিয়ে তারপর লাগেজ রাখবো, কেন 2টোর সময় চেক ইন হোটেলে। তো যদি চেক ইন করতে দেয় তো চেক ইন করবো, যদি চেক ইন না করতে দেয় আমরা লাগেজ রেখে আমরা যাবো একটা জায়গায়, সেটা আমি দেখাবো আপনাদের, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব বৃত্তান্ত দেখাবো। চলুন আপাতত হোটেল যাই। আমরা এখন বাসে উঠে পড়েছি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা ট্যাক্সি দেখছিলাম। আমাদের হচ্ছে হোটেল আছে প্যাটং বিচে, আমরা থাকছি প্যাটং বিচে আমাদের হোটেল অ্যাসপেরি। সেখানে যাওয়ার জন্য ক্যাব যেগুলো ছিল বা গ্র্যাব, এখানে যে গ্র্যাব বলে ট্যাক্সি আছে, ট্যাক্সি অ্যাপ যেটা আমাদের ইন্ডিয়াতে ওলা বা উবের নামে চলে, এখানে সেটা গ্র্যাব আছে। গ্র্যাব বলে একটা কোম্পানি, তার আন্ডারে ট্যাক্সি চলে। তো সেটাও আমরা ইনস্টল করেছিলাম, সেখানেও চেক করলাম। অ্যারাউন্ড 800 ভাট দেখাচ্ছে আমাদের। এখানে লোকালও যেখানে ট্যাক্সি কোম্পানিগুলো আছে সেখানেও জিজ্ঞেস করলাম, 800 থেকে 1000 ভাট সবাই চাইছে, যেটা মনে হয় অনেকটাই বেশি। তো আমরা এখানে খোঁজাখুঁজি করলাম, তো এখানে কিছু লোকাল বাস আছে যারা পাবলিক অ্যান্ড প্রাইভেটই বাস, একদম এয়ারপোর্ট থেকে বেরিয়ে সামনে, সেখানে খুঁজলাম। এখানে 100 ভাট পার পারসন আমাদের প্যাটং বিচে ছেড়ে দেবে। আর প্যাটং বিচ থেকে আমাদের হোটেল বেশি দূরে না, 5-7 মিনিট হেঁটে। তো আমরা বাসে উঠে পড়েছি এখন, এসি বাস, কোনো অসুবিধা নেই, গরমে কারো কষ্ট হবে না। এখান থেকে ঘন্টা দেড়েক লাগবে। তো পৌঁছাই, মোটামুটি পৌঁছাতে 12টা, 12:30 বেজে যাবে, 12:30 বাজবেই, 12:30 পৌনে 1টা বাজবে। থাইল্যান্ড দেশে প্রবেশ করা মাত্রই কিছু জিনিস প্রচণ্ড ভালো লাগবে আপনাদের, যেমন এই দেশের পাবলিক ট্রান্সপোর্ট ও ট্রাফিক সিস্টেম। সবচেয়ে বেশি যে ব্যাপারটা আমার মতন শান্তিপ্রিয় মানুষের মন কেড়েছিল, সেটা হলো এখানে কোনো গাড়ি অকারণে হর্ন বাজায় না, সে রাস্তায় যতই গাড়ির ভিড় থাকুক না কেন। এখানে সমস্ত গাড়ি নিজের লেন বজায় রেখে চলে এবং এরা সাধারণ পথচারীদের অনেক বেশি প্রাধান্য দেয়। আপনি যদি রাস্তা পারাপার করতে যান, গাড়িগুলি নিজে থেকেই আস্তে করে নেয় অথবা দাঁড়িয়ে যায়। এখানে মানুষজন অনেক বেশি সংবেদনশীল এবং একে অপরকে সাহায্য করতে একদমই পিছুপা হয় না। এই বিদেশে আসলে আমরা প্রতিনিয়ত অনেক কিছুই না দেখতে পারি, জানতে পারি, যা আমাদের ক্রমাগত বিস্মিত করে। এদের থেকেও আমাদের এই ভালো বিষয়গুলি শিখে রাখা দরকার ও নিজেদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা উচিত। এখন বাজে 12:54। এই জাস্ট এসে পৌঁছালাম বাংলা স্ট্রিটের কাছে। বাস নামিয়ে দিল, এখান থেকে বললো একদম কাছে অ্যাসপেরি হোটেল। গুগলে সার্চ করে দেখলাম 2 মিনিট দেখাচ্ছে। তো আমরা হোটেলে যাবো এখন। আমরা জাস্ট এই হোটেল এসে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের হোটেল অ্যাসপেরি হোটেল। এদের অ্যাকচুয়ালি 2টো বিল্ডিং আছে, এই একটা বিল্ডিং আর এই একটা বিল্ডিং। প্রবাবলি এই বিল্ডিংটা আমাদের দেবে। এদের এখানে রেস্টুরেন্ট কাম বার আছে, প্লাস এখান থেকে সমস্ত যত আইল্যান্ড ট্যুর আছে সেখানে এইগুলো এরা অপারেট করে। তো আপনি এখান থেকে চাইলে বুকিং করতে পারেন। আচ্ছা, এখনও রুম আমাদের দেয়নি, রুম আমাদের অ্যালার্ট হচ্ছে, রেডি করছে ওরা রুম। যেহেতু আমরা একটু আর্লি চেক ইন করছি, একটু টাইম লাগছে, রুম ওরা দিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে। তো রুম দিলে আপনার রুমগুলো দেখাবো। আপাতত বাইরে আমরা একটু ঘুরছি, বাইরের পরিবেশটা বেশ ভালো। গরম আছে, বাট খুব গরম লাগছে না, ঠিক আছে, কলকাতার মতনই গরম। এই জাস্ট রুম পেলাম আমরা। এই হচ্ছে রুম, এটা সিঁড়ি দিয়ে উঠে এটা 4th ফ্লোরে, আর এই দিকে হচ্ছে লিফট, আর লিফট থেকে বেরিয়ে ডান দিকে আমাদের রুম। বেশ ভালো রুম দিয়েছে, ফ্যান আছে, এসি আছে, সুন্দর বেড, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, বারান্দাটা খুব সুন্দর, প্রচুর আলো, বসার জায়গা আছে বারান্দাতে। টিভি আছে,
একটা আয়না, একটা ওয়ার্কিং ডেস্ক, টেলিফোন আর একটা বড় কাভার্ড দেওয়া আছে। কাভার্ডটা দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে কাভার্ড, উপরে এক্সট্রা পিলো দেওয়া আছে যদি লাগে, যেটা আমার অবশ্যই লাগবে। নিচে সেফটি ডিপোজিট বক্স। ফুকেটের এই হোটেলে 3 দিনে 2টি রুমের জন্য আমাদের খরচ পড়েছিল 9,000 টাকা, যা হিসেবে দেখলে একটি রুমের জন্য লেগেছিল দিন প্রতি 1,500 টাকা। হোটেলের অবস্থান আর রুমের কোয়ালিটি হিসেবে যা দেখলে বেশ কমই মনে হয়। আমরা এই হোটেল বুক করেছিলাম মেক মাই ট্রিপ অ্যাপের সাহায্যে। এই হোটেলের ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যা দিয়ে আপনারাও চাইলে এই হোটেলে বুকিং করে চলে আসতে পারেন আপনাদের আগামী ফুকেট সফরে। থাইল্যান্ডের একটা বিশেষত্ব আছে, এখানে একটা স্টোর আছে, নাম হচ্ছে 7-Eleven, যেটা 24 ঘন্টা খোলা থাকে। আর এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন, স্টার্টিং ফ্রম ছোটোখাটো আইটেম, খাবারের আইটেম, গ্রসারি আইটেম, সবজিপাতি, কিছু স্ন্যাক্স, তারপর কোনো ঘরে কোনো জিনিসপত্র হলো। আমি যেমন গেছিলাম এইমাত্র, একটা চিপসের প্যাকেট নিলাম, একটা কিটক্যাট নিলাম, খুব খিদে পেয়েছে। 24 ঘন্টা খোলা থাকে আর প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা মোড়ে অ্যাভেলেবেল। কখনো কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকলে এখানে এসে ইমিডিয়েটলি পেয়ে যাবেন। আর এখানে যেহেতু খাবার দাম একটু বেশি, তো 7-Eleven অনেক কিছু রেডিমেড খাবার অ্যাভেলেবেল, যেমন নুডলস, দেন পেস্ট্রিজ আছে, দেন স্যান্ডউইচেস আছে। তো এইগুলো 7-Eleven থেকে আপনারা নিতে পারেন এবং সস্তা হয়ে যাবে। কফি টফিও পাওয়া যায়, বাট নিজেকে বানিয়ে নিতে হয়। তো এটা খুব একটা ভালো ইনিশিয়েটিভ। শুনছি ইন্ডিয়াতেও আসছে নাকি 7-Eleven, বাট এরকম কালচারটা আনতে পারবে কিনা আই ডাউট, বাট আসতে পারলে খুব ভালো হয়। এখন বাজে 4:10, আমরা সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আর আমরা এসছি এখন 7-Eleven এসছি আমরা লাঞ্চ করতে। বিদেশ সফর প্ল্যান করার সময় আমাদের মাথায় আসে বিদেশে গিয়ে কী খাবো আর তার কত খরচ পড়তে পারে। সেই দিক থেকে বলে রাখি, এখানে প্রচুর ভারতীয় রেস্তোরাঁ আছে, কিন্তু সেগুলো বেশ খরচ সাপেক্ষ। থাইল্যান্ডে এসে কম খরচে খাবার খেতে হলে ভারতীয় রেস্তোরাঁর 2টি প্রধান বিকল্প আছে। প্রথম হলো, এখানে রাস্তায় প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়, যা প্রধানত থাই খাবার। আর দ্বিতীয় বিকল্প হলো এই 7-Eleven রেডি টু ইট প্যাকেজড খাবার, যা গুণগত দিক থেকেও বেশ ভালো। এই থাইল্যান্ড সফরের বেশিরভাগ দিনই 7-Eleven খাবারের ওপরই নির্ভর করে কাটিয়েছিলাম আমরা, যা আমাদের খরচ সামগ্রিকভাবে অনেকাংশেই কমিয়ে আনতে সাহায্য করেছিল। বিল হয়ে গেছে, বিল করে ওরা গরম করে দেবে, তো ওটা আমরা খেতে পারবো। তো এটা রেডি টু ইট আর ভেরি ইনএক্সপেন্সিভ। মানে কথায় আছে, যদি এখানে সস্তায় চালাতে হয় তাহলে 7-Eleven ইজ দ্য বেস্ট শপ টু গো ফর এনিথিং। মানে জল থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। 7-Eleven থেকে খাবার কিনে গরম করে আমরা ফেরত গেছিলাম হোটেলে। খাবার সেরে আমরা সবাই লোকাল ট্যাক্সি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম ফুকেটের সবচেয়ে বড় মল সেন্ট্রাল ফেস্টিভ্যাল মলের উদ্দেশ্যে। এই আমরা আসলাম সেন্ট্রাল ফুকেট মল, এখন বাজে 5:10। বেশ অনেকক্ষণ সময় লাগলো, প্রায় 40-45 মিনিট সময় লাগলো। তো মনে হচ্ছিল কাছে, কিন্তু অ্যাকচুয়ালি কাছে না, বেশ ডিস্টেন্স। তুই বলি কাছে, কিন্তু বেশ ডিস্টেন্স, প্রায় 8-8.5 কিলোমিটার ডিস্টেন্স আমরা যেখানে আসি ওখান থেকে, প্যাটং থেকে। এই সেন্ট্রাল ফেস্টিভ্যাল মল ফুকেটের সবচেয়ে বড় মল হওয়ার সাথে সাথে এটির অবস্থানও ফুকেট শহরের প্রায় মাঝামাঝি, যার জন্যই হয়তো মলের এই ধরনের নামকরণ। আপনারা ফুকেটের প্রথম দিন লোকাল সাইট সিইং এবং বিগ বুদ্ধা, ওয়াট চালং মন্দির ও এখানকার বিখ্যাত কিছু বিচ, ক্যারন ও কাটা বিচ ঘুরে সন্ধেবেলা চলে আসতেই পারেন এই মলে হালকা কিছু কেনাকাটা করতে। এই মলে পেয়ে যাবেন হরেক রকমের জিনিস, খাবার দাবার থেকে শুরু করে বিদেশি ব্র্যান্ডের জামা কাপড়, ইলেকট্রনিক্স ও অত্যাধুনিক ইলেকট্রিক গাড়ি। কি নেই এখানে! চোখ ধাঁধানো ও তাক লাগানো এই মলে এসে একটা সন্ধে অনায়াসেই কাটাতে পারেন আপনারা। আপনারা যারা বলছিলাম একটা জিনিস কেনার আছে আমার থাইল্যান্ডে এসে, সেই বিগ ক্যামেরা শপে এসেছি একটা ক্যামেরা কেনার জন্য। আপনাদের কাছে যাতে আরও ভালোভাবে ভিডিওগুলো তুলে দেখাতে পারি, তাই জন্য আমি একটা অ্যাকশন ক্যামেরা কিনছি, বা কিনে নিয়েছি অলরেডি, আপনাদের দেখাবো। আমি নিচ্ছি DJI অ্যাকশন ক্যামেরা, DJI Action 4। আমি যে দোকান থেকে এই ক্যামেরাটি কিনেছি সেই দোকানে সমস্ত ধরনের ক্যামেরা ও তার অ্যাক্সেসরিজ পাওয়া যায়। সাথে সাথে আমার মতন যাদের ড্রোন ভালো লাগে তারাও এই দোকান থেকে DJI এর সব ধরনের ড্রোন ও অ্যাকশন ক্যামেরা পেয়ে যাবেন, যার দাম ভারতের অনলাইন ও অফলাইন দোকানের থেকে বেশ অনেকাংশেই কম। এখান থেকে এই ধরনের কোনো জিনিস কিনে নিয়ে দেশে যাওয়ার সময়
এই দেশের গভর্নমেন্ট আপনার থেকে নেওয়া ভ্যাটও ফেরত দিয়ে দেয়, যা আপনারা এয়ারপোর্ট থেকে খুব সহজেই ফেরত পেয়ে যাবেন। থাইল্যান্ডে এসে ক্যামেরা কেনার মূল কারণ ছিল এখানে এই ক্যামেরার দাম ভারতীয় মূল্যে অনেকটাই সস্তা পড়েছিল আমার। আপনারাও চাইলে এখান থেকে ইলেকট্রনিক জিনিস কিনে নিয়ে নিজের দেশে যেতে পারেন, কিন্তু এখান থেকে জিনিস কেনার সময় মাথায় রাখতে হবে ওই জিনিসের ওয়ারেন্টি শুধুমাত্র এই থাইল্যান্ড দেশের মধ্যেই প্রযোজ্য হবে এবং এই দেশের বাইরে কোথাও সেই ওয়ারেন্টি কাজ করবে না। অধিকাংশ জিনিসের ক্ষেত্রেই এখানে এই নিয়ম প্রযোজ্য। শ্রেয়সীদি এখানে এসে আইফোন 15 প্রো ম্যাক্স কিনলো। কেন কিনলো রিজন হচ্ছে কেনার একটা প্ল্যান ছিল, একটা ফোন কিনবে অনেকদিন ধরে বলছিল, কিন্তু এখানে এসে আইফোন 15 প্রো ম্যাক্সের দাম এতটাই কম পেয়েছে, মানে কলকাতার তুলনায় যদি অনলাইনে চেক করি অ্যাপ্রক্সিমেট 45 থেকে 50,000 রুপিস ডিফারেন্স। প্রাইস ডিফারেন্সের জন্য লোক সম্বরণটা করা গেল না, তো ফাইনালি শ্রেয়সীদি কিনে নিল 15 প্রো ম্যাক্স 256 GB টাইটানিয়াম হোয়াইট। কংগ্রাচুলেশন। মলের মধ্যে বসে আছি আর এখানে একটা ছোট্ট সুন্দর আর্টিফিশিয়াল একটা পন্ড মতন বানানো, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আর এখানে পন্ডের মধ্যে সুন্দর সুন্দর মাছ ঘুরছে, দেখুন। কি সুন্দর কালার, অরেঞ্জ, ডটেড অরেঞ্জ, ওইদিকে আরো আছে। এখন বাজে রাত 10টা। আমরা মল থেকে ফিরলাম, মল থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল। এখন আমরা কালকে ফিফি ট্যুর করার জন্য বুকিং দেখছি, তো এখানে বুকিং করব। 2-3 জায়গায় কথা বলবো, যেখানে সস্তা হবে সেখানে করব। আর দেখছো রাত্রি 10টা বাজে, তাও এত জমজমাট চারিদিক, লোকজন ভর্তি, ফুটপাতে সবাই ঘুরে বেড়াচ্ছে, এনজয় করছে। এটাই হচ্ছে থাইল্যান্ড, ব্যাংকক, ফুকেটের নাইট লাইফ। বললো দুদিনে ফিফি আইল্যান্ড ট্যুর, যেটা হবে হচ্ছে 3000 ফিফি আইল্যান্ড আর হচ্ছে জেমস বন্ড আইল্যান্ড, দুটো ট্যুর মিলিয়ে আমাদের জন্য 3000 বাট ইচ পারসন। এখানে শোয়ারমা কাবাবের দোকান দেখলাম, শোয়ারমা কাবাব নিচ্ছি আমরা 180 বাট ইচ। يا جماعة مطعم سوري مشاوي بقى العيوش شاورما ফুকেটে এসে আপনারা এখানে খাবার নিয়ে কোনো চিন্তা করবেন না, কারণ খাবারের রেস্টুরেন্ট প্রচুর 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 আছে। এখানে ইন্ডিয়ান, অ্যারাবিক, থাই, ওয়েস্টার্ন সব রকম ডিশ আপনারা পাবেন, তো খাবার নিয়ে একদম চিন্তা করার কিছু নেই। আর আমি বলবো যে যদি আপনারা থাইল্যান্ড আসেন তাহলে একটু ইন্ডিয়ান ছেড়ে একটু অন্যরকম খাবার ট্রাই করুন, খুব ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে। অন্য কালচারের খাবার আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন খাবারের ডিফারেন্সটা কি। এই আমরা ঢুকলাম বাংলা স্ট্রিট, এখানে আপনারা আসলে দেখতে পাবেন নাইট লাইফ। নাইট লাইফ কাকে বলে বেসিক্যালি, এখন আপনারা দেখুন বাংলা রোডের নাইট লাইফ। ফুকেটের নাইট লাইফ উপভোগ করার সেরা জায়গা হলো প্যাটং বিচ রাস্তার উপরে অবস্থিত এই বাংলা রোড। কলকাতার পার্ক স্ট্রিট, মুম্বাইয়ের মেরিন ড্রাইভ আর দিল্লির কনট প্লেসের মতনই ফুকেটের সবচেয়ে জনপ্রিয় জায়গা হলো এই বাংলা রোড বা প্যাটং ওয়াকিং স্ট্রিট। এই রাস্তার নাম বাংলা রোড হওয়ার পেছনে যদি ভাবেন আমরা বাঙালিরা কোনোভাবে জড়িত, তাহলে আপনাদের বিভ্রান্ত না করে বলি, না, এই নামের পেছনে আমাদের বাঙালিদের কোনো হাত নেই। আসলে থাই ভাষায় বাংলা শব্দের অর্থ জলের ওপর অবস্থিত একটি জায়গা, যা এখানে বোঝাচ্ছে এই রাস্তা সমুদ্রের ধারে হওয়ার জন্য এর নামকরণ বাংলা রোড। স্থানীয়দের কাছে এই রাস্তা সই বাংলা নামেও পরিচিত। এই বাংলা রোডের মূল আকর্ষণ বিভিন্ন নাইট ক্লাব আর বিভিন্ন দেশের খাবারের রেস্তোরাঁ। এখানে কিছু ভারতীয় রেস্তোরাঁ ও নাইট ক্লাবও দেখতে পাবেন। চাইলে সেখানে গিয়ে আপনারা খাওয়া দাওয়া সেরে ভোর রাত পর্যন্ত নেচে গিয়ে উপভোগ করতে পারেন।
তবে এই সমস্ত পছন্দ না করা আপনারা অনেকেই এই লোকজনের ভিড় উপেক্ষা করে কিছু দূর এগিয়ে প্যাটং বিচে গিয়ে কিছুটা শান্ত পরিবেশের মধ্যে নিজেদের সময় কাটাতে পারেন। স্নিগ্ধ শীতল সমুদ্রের হাওয়ায় গা ভাসিয়ে নিতে পারেন আপনার প্রিয়জনের সাথে। এইভাবেই আমরা কাটালাম আমাদের থাইল্যান্ডের প্রথম দিন ও ফুকেটের প্রথম রাত্রি। আজকের পর্ব এই পর্যন্তই। কাল আমাদের প্রথম সমুদ্রে অভিযান ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে, আর সেই নিয়ে আমাদের অভিজ্ঞতা তুলে ধরবো পরের পর্বে। আপনাদের এই পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইভাবেই আমাদের সফরের প্রতিটা অভিজ্ঞতাকে উপলব্ধি করার জন্য আমাদের চ্যানেল ট্রাভেল উইথ দেবদীপকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথে বেল আইকন বাটনটিকেও ক্লিক করে নিতে পারেন, যা আপনাদের কাছে পৌঁছে দেবে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে। আপনাদের সাথে তবে দেখা হচ্ছে পরের পর্বে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটিকে পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।